আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্তবিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 14। রানা বিব্রত বোধ করলেও হাসির আড়ালে সেটা চাপা থাকলো। আমরা মাইকেল প্রসঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, মাইকেল তার সামরিক জীবন সম্পর্কে যতই কমিয়ে বলুক, তার কৃতিত্ব সম্পর্কে সবই আমি জানি। ট্রেনার হিসেবে ন্যাটোয় ছিল সে। বড় কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি তা সত্যি, কিন্তু একাধিক মহড়ায় পদক পেয়েছে সে। মানুষ হিসেবে নিজেকে সে যতটা ভালো বলে জানে, বলল রানা, আসলে তার চেয়ে ভালো সে। মাথা ঝাঁকালো প্রিন্স সালে। আমি তার সামরিক অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেই। মাইকেল সত্যিই একজন দক্ষ। হ্যাঁ, তুমি আমাকে কনভিন্স করতে পেরেছ। প্রিন্সকে বাধা দিল না। সেটাই তো চাইছো, তাই না? না, অনিচ্ছা শর্ত স্বীকার করল প্রিন্স। আশা করেছিলাম তুমি হয়তো কনভিন্স করতে পারবে আমাকে। দুজনেই ওরা হেসে উঠল। বললে আমার সম্পর্কে তোমার কোনো কৌতূহল নেই, তার মানে কি খোঁজ নেওয়ার চেষ্টাও করনি? জিজ্ঞেস করল রানা। করিনি, বলল হাসান সালে। তোমার কথা প্রথম আমি দার এস সালামে শুনি। তুমি আর তোমার আর্মার্ড কার জাদুর একটা বাক্স হিসেবে গ্রহণ করি আমি। একটু থেমে মুখ তুলে সরাসরি রানার চোখে তাকালো সে। নিচু গলায় বলল আবার, রাগটা তোমার ভেতর এখনো রয়েছে, বেশ বুঝতে পারছি আমি। অবাক হয়ে উপলব্ধি করল রানা, প্রিন্স ঠিকই বলেছে। এই ধরনের অকারণ মানব হত্যার ঘটনা আর মাত্র একটা চাক্ষুষ করেছে ও। ৭১ বর্বর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যখন গণহত্যা চালিয়েছিল, সেটা ছিল ওর প্রিয় দেশকে ধ্বংস করবার ষড়যন্ত্র। হাতে অস্ত্র তুলে নিয়ে রুখে দাঁড়িয়েছিল রানা। বারাটে ইটালিয়ান অফিসার আর শিপটাদের প্রতিও সেই একই আক্রোশ জেগেছে ওর মনে। উপত্যকায় যে নির্মম দৃশ্য চাক্ষুষ করেছে আজ, কোনো দিন ভুলবে না। আমার বিশ্বাস আমাদের সাথে সাময়িকভাবে হলেও একটা বাঁধনে জড়িয়ে পড়েছ তুমি মিস্টার রানা। নরম সুরে বিড়বিড় করে বলল প্রিন্স হাসান সালে। তার গভীর সত্যকে উপলব্ধি করবার ক্ষমতা দেখে বিস্মিত না হয়ে পারল না রানা। এই ব্যাপারে নিজের প্রতি ওর কোনো প্রতিশ্রুতি আছে কিনা এখনো তা পরিষ্কার নয়। আফ্রিকায় পা ফেলবার পর নিজের ছাড়া অন্য কারো সমস্যা নিয়ে এই প্রথম বিচলিত বোধ করছে ও। কাল পর্যন্ত ব্যাপারটা ছিল মাইকেল আছে বলে সেও আছে। বিশেষ করে সভ্য দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে রাখবার উদ্দেশ্যটা যখন পূরণ হচ্ছে, কিন্তু আদিবাসীদের অসহায়ভাবে মরতে দেখবার পর এখানে ওর উপস্থিতি অন্য এক তাৎপর্য বহন করছে। যতদিন দরকার আদিবাসীদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে হবে ওকে। অসহায় মানুষকে কৃতদাস হতে দিলে গোটা মানবকুলকে, মাসুদ রানাকে সহ, অপমানিত হতে দেওয়া হবে। সবার সঙ্গে কেড়ে নেওয়া হবে তার খানিকটা স্বাধীনতাও। নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, বলল রানা, entire of itself. Animals' death diminishes me because I am involved in mankind. মাথা ঝাঁকিয়ে উদ্ধৃতিটা পূরণ করল প্রিন্স সালে। প্রিন্সের গভীর কালো চোখ জলজল করে উঠল। হ্যাঁ মিস্টার রানা জন ডন, তোমাকে পেয়ে সত্যি আমি গর্বিত। তুমি যদি আগুন হও তো মাইকেল সেবার্স ভারব, দুজনেই তোমরা আমার উপকার করবে। আমি বুঝতে পারি এরই মধ্যে তোমরা দুজন একটা বাঁধনে জড়িয়ে পড়েছ। বাঁধন? হেসে উঠল রানা। সামান্য কর্কশ শোনালো। নিরেট কোনো সত্য অস্বীকার করতে যাওয়ার ফল কিনা বোঝা গেল না। তবে হাসি থামিয়ে প্রিন্সের কথাগুলো ভাবলেও যতটুকু আন্দাজ করা যায়, লোকটার উপলব্ধি করবার ক্ষমতা তার চেয়েও বেশি। অচেনা সত্য উন্মোচিত করে দেখানোর একটা অদ্ভুত শক্তি রয়েছে তার ভেতর। হ্যাঁ মিস্টার রানা, একটা বাঁধন, আগুন আর ভরব। তুমি দেখো, এক সময় বুঝতে পারবে নিজেই।
বেশ কিছুক্ষণ ওরা কথা বলল না। চঞ্চলার টারেটে দাঁড়িয়ে রয়েছে দুজন, গায়ে রোদ, যে যার নিজের চিন্তায় মগ্ন। এক সময় পশ্চিম দিকে তাকিয়ে একটা হাত তুলল প্রিন্স আলে। ওই দেখা যায় ইথিওপিয়ার হৃদয়, বলল সে। পাহাড়। দুজনেই ওরা আকাশ ছোঁয়া পাহাড় শ্রেণীর দিকে মুখ তুলল। প্রতিটি মালভূমিকে দুভাগ করেছে পাথরের খাড়া পাঁচিল। পাঁচিলের উপর পরবর্তী মালভূমি, উঁচু আর বহুদূরে বলে নীলচে একটা ধোঁয়াটে ভাব ঘিরে আছে। মেঘগুলো যেন মালভূমি ফুঁড়ে বেরিয়ে এসে ছড়িয়ে পড়ছে পাহাড় শ্রেণীর মাথার উপর। পাহাড়ের গায়ে মুখ বেদান করে আছে গিরি সংকটগুলো। এই পাহাড়ই আমাদের রক্ষা করে। দুদিকে 100 মাইল পর্যন্ত এমন কোনো ফাঁদ নেই যেটা দিয়ে ঢুকতে পারবে শত্রুরা। হাত তুলে দক্ষিণ আর উত্তর দিকটা দেখালো প্রিন্স। দুদিকেই নীলছে অস্পষ্টতার ভেতর অদৃশ্য হয়ে গেছে পাহাড় শ্রেণী। কিন্তু ওই যে সার্ডিক গিরিশ সংকট রয়েছে, বলল রানা। পাহাড়ের গায়ে গভীর চেহারা দাগটা পরিষ্কারই দেখতে পেল। চোঙ আকৃতির একটা গহ্বর। দূরে বলে শুরু দেখালো সবচেয়ে চড়া অংশটা প্রায় 15 মাইলের কম হবে না। তারপর দ্রুত চিকন হয়ে খাড়াভাবে উঠে গেছে, মিলিয়ে গেছে আরো উঁচু অস্পষ্টতার ভেতর। হ্যাঁ, 60 ডিগ্রি সংকট। হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল প্রিন্স সালে। সম্রাটের সম্রাট হাইলে সেলাসি তার নিজের সিংহাসন রক্ষার জন্য উত্তরে সৈন্য মোতায়েন করেছেন। কমিউনিস্টদের সাথে যুদ্ধ হচ্ছে ওখানে। কমিউনিস্টদের বড় একটা দল রওনা হয়েছে অনেক আগেই, প্রায় 1.5 লাখ ইরিত্রীয়। ইরিত্রিয়া প্রায় খালি হয়ে গেছে, আর সেই জন্যই তো শিপটারা এতটা বাড়াবাড়ি শুরু করেছে। তার মানে সম্রাটের কাছ থেকে তোমরা কোনো সাহায্য পাবে না, আশঙ্কা প্রকাশ করল রানা। এখনো আমি হতাশ নই, বলল প্রিন্স। আরেকবার চেষ্টা করে দেখব। যদি ব্যর্থ হই, শেষ উপায় হিসেবে কমিউনিস্টদের ধরব। হয়তো ওরাই শেষ পর্যন্ত রক্ষা করবে আমাদের। মোট কথা, কারো না কারো সাহায্য আমাদের পেতেই হবে, কারণ আমার কাছে গোপন খবর আছে শিপটাদের আরো অনেক বড় বাহিনী গিরি সংকট পেরিয়ে আসতে পারে এদিকে। আমরা ষড়যন্ত্রের শিকার। শিপটাদের সঙ্গে নাকি কয়েক হাজার ভাড়াটে সৈনিকও থাকবে। তারা আসবে কমিউনিস্টদের বিরুদ্ধে সম্রাটের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য। ব্যক্তিগতভাবে কমিউনিস্টদের আমি পছন্দ করি না, তবে অস্তিত্ব রক্ষার জন্য কারো সঙ্গে হাত মেলাতেই আমার কোনো আপত্তি নেই। 60 ডিগ্রি সংকটে আসার পথটা অত্যন্ত দুর্গম, কিন্তু শিপটারা দুর্গম এলাকায় চলাফেরা করে অভ্যস্ত। তাছাড়া তাদের সাথে থাকবে ইটালিয়ান উপদেষ্টা। সেই জুলিয়াস সিজারের যুগ থেকেই ইঞ্জিনিয়ারিং এ ওস্তাদ ওরা। গিরি সংকটের মুখে যদি শিপটা বাহিনী পৌঁছতে পারে, হাইল্যান্ডের ভেতর দিকে 50,000 লোক পাঠাতে ওদের খুব বেশি হলে 1 সপ্তাহ লাগবে। তার মানে সম্রাটের বাহিনী আর কমিউনিস্টদের পিছনে পৌঁছে যাবে ওরা। সম্রাট আর তার রাজধানী আন্দিস আবাবার মাঝখানে। শহরে ঢোকার পথটা সম্পূর্ণ খোলা থাকবে তাদের সামনে। এটা যদি ঘটে, শেষ হয়ে যাব আমরা। শিপটারা তা জানে। ওয়েলস অব চালডিতে তাদের উপস্থিতি সেটাই প্রমাণ করে। আজ আমরা যাদের সামনে পড়েছিলাম তারা ছিল ছোট্ট অ্যাডভান্স পার্টি। ওদের পিছু পিছু আসছে বিশাল শিপটা বাহিনী। গিরি সংকট পেরিয়ে এদিকে চলে আসবো ওরা। হ্যাঁ, বলল রানা, ব্যাপারটা সেরকমই মনে হচ্ছে। সম্রাট আমার সাথে অদ্ভুত এক খেলা খেলছেন, বিড়বিড় করে বলল প্রিন্স হাসান সালে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 60 ডিগ্রি সংকট রক্ষা করতে হবে, অথচ নির্দেশ দেওয়া হয়েছে আমার গোত্র থেকে যোদ্ধাদের পাঠাতে হবে লেক টানার তীরে 200 মাইল পশ্চিমে, কারণ কমিউনিস্টদের সাথে এই মুহূর্তে ওখানে তুমুল লড়াই চলছে সেলাসি বাহিনীর। কিন্তু যোদ্ধার সংখ্যা এমনিতেই কম আমাদের। তোমাদের দুজনকে আর আর্মার্ড কারগুলো পাওয়ায় 60 ডিগ্রি সংকট হয়তো রক্ষা করতে পারবো আমরা। তুমি দেখছি খুব বেশি ভরসা করছো আমাদের উপর, বলল রানা।
আর্মার্ড কারগুলো কিন্তু তেমন কোনো কাজে আসবে না। আমি জানি মিস্টার রানা। সেই জন্যই তো পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার জন্য সম্ভাব্য সব চেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানা। দম নিয়ে শুরু করলো প্রিন্স। গালা নামে আমাদের চিরশত্রু একটা গোত্র আছে। 60 ডিগ্রি সংকটে শিপটাদের বিরুদ্ধে লড়ার জন্য তাদের সাথে হাত মেলাচ্ছি আমি। নূর আয়াং গালাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখা যাক সে কি করে। লোকটা আক্ষরিক অর্থেই একটা পিশাচ আর খুনি। তার লোকেরাও শিপটাদের চেয়ে কোন অংশে কম যায় না, তবে তারা ভালো যোদ্ধা। প্রিন্সের উপর অনেক বেশি নির্ভর করছে এটা বুঝতে পেরে আদিবাসীদের সঙ্গে রানার বাঁধনটা আরো যেন জোরালো হয়ে উঠল। মৃদু কণ্ঠে বলল, বিশ্বাস করা যায় না এমন বন্ধু কিন্তু শত্রুর চেয়েও খারাপ। কারো ধৃতি। কৌতূহলে রানার দিকে ঝুঁকে পড়ল প্রিন্স। মাসুদ রানা, মেকানিক। হাসল রানা। দেখে শুনে সন্দেহ করার কারণ নেই। কঠিন একটা কাজ পড়েছে আমাদের ঘাড়ে। আমার কি দরকার সেটা বলি। চালাক, চতুর আর স্বাস্থ্যবান কিছু যুবক, যাদেরকে আমি গাড়ি চালানো শেখাতে পারি বা মাইকেল বন্দুক চালানো শেখাতে পারে। হ্যাঁ, বিষয়টা নিয়ে এরই মধ্যে মেজরের সাথে আলোচনা হয়েছে আমার। সেও একই পরামর্শ দিয়েছে। বাছাই করা কিছু ছেলে তোমাদের হাতে তুলে দেব আমি। কম বয়সী হওয়া চাই, বলল রানা। তাড়াতাড়ি শিখবে। ত্রিকালজ্ঞ প্রাচীন শকুনের আকৃতি নিয়ে মাইকেলের গাড়ি গড়বিনির ছায়ায় বসে রয়েছেন কামাল হাসান। চোখ দুটো এমন কুঁচকে আছে, ঠিক যেন একজন স্নাইপারের চোখ। তার ঠোঁট নড়লেও কোনো শব্দ শোনা যাচ্ছে না। উত্তেজিত হা করা মুখের কোণ থেকে সামান্য লালা ঝরছে। ঝুঁকে পড়ে দাদুর কাঠ দেখবার চেষ্টা করল আব্বাস। কাদের ধাক্কায় তাকে সরিয়ে দিলেন কামাল হাসান। কাঠগুলো হাত দিয়ে বুকের সঙ্গে সেটে ধরলেন। তার সামনে বসে রয়েছে মাইকেল সেবার্স। সেও তার কার্ড জ্যাকেটের সঙ্গে চেপে রেখেছে। আব্বাস অভিযোগ করল, দাদু বলছেন আমাকে তার আর দরকার নেই। খেলাটা নাকি এরই মধ্যে শিখে ফেলেছেন। এতক্ষণ দৌবাসীর দায়িত্ব পালন করছিল সে। ওকে বলো, তাস খেলায় উনি সহজাত প্রতিভার অধিকারী। ঠোঁটোর এক কোণে চুরুট চেপে রেখে অপর কোণ থেকে নীল ধোঁয়া ছাড়ল সে কামাল হাসানের মুখ বরাবর। বলো, মন্টি কার্লো একবার পৌঁছতে পারলে সেরা জুয়ারি হিসেবে বরণ করে নেওয়া হবে তাকে। প্রশংসা শুনে দাঁতহীন মাড়ি বের করে হাসলেন কামাল হাসান। তারপর মাইকেল কি কার্ড ফেলে দেখবার জন্য সমস্ত মনোযোগ একত্রিত করে ঝুঁকে পড়লেন সামনের দিকে। বেগম দরকার আছে কারো? নিরীহ ভঙ্গিতে প্রশ্ন করল মাইকেল। হরতনের বিবিটা সিদে করে রাখলো অ্যামুনিশন বক্সের উপর। তাসটা ছো দিয়ে তুলে নিলেন কামাল হাসান। আনন্দে বগল বাজাতে শুরু করলেন। ধুম করে একটা ঘুষি মারলেন বাক্সের গায়ে। তারপর হাতের সব কার্ড সিদে করে মেনে দিলেন দুজনের মাঝখানে। আবার হেরে গেলাম মাই লর্ড। মাইকেলের চেহারা চরম হতাশায় ধুমড়ে মুচড়ে বিদ্যুটে আকৃতি পেল। আয়না থাকলে নিজেরই বিশ্বাসযোগ্য অভিনয় দেখে মূর্ছা যেত সে। আরো খানিকটা লালা ঝরালেন কামাল হাসান। প্রশ্ন করলেন, হাউ ডু ইউ ডু? অদম্য হাসিতে হাড্ডিসার বৃদ্ধকে গড়িয়ে পড়তে দেখে মাইকেল বুঝল হাসির গায়ে যথেষ্ট চর্বি জমেছে। এবার ওটাকে জবাই করা যেতে পারে। তোমার ভাগ্যবান দাদুকে জিজ্ঞেস করো পরবর্তী খেলায় লেনদেনের ব্যবস্থা থাকবে কিনা। একদম খালি হাতে আর কতক্ষণ? আমার কাছে তানজানিয়ান শিলিং আছে। জিজ্ঞেস করো উনি কি দিয়ে খেলতে চান। প্রস্তাবটা ভালো করে বোঝাবার জন্য মানি ব্যাগ বের করে টাকা দেখালো সে। সঙ্গে সঙ্গে সাড়া দিলেন কামাল হাসান। অন্তত 10 গেম জিতেছেন তিনি। মানি ব্যাগ নয়, তিনি একটা চামড়ার ছোট থলে বের করলেন। ভেতর থেকে বেরোলো ইথিওপিয়ান ডলারের গোল পাকানো অনেকগুলো নোট। লোভে চকচক করে উঠল মাইকেলের চোখ। তাস বাটুন,
ওল্ড স্পোর্ট, দেরি কিসের? কাউন্ট ডিকান্ডিয়া লেখরেখ নিজের তাঁবুতে উত্তেজিতভাবে পায়চারি করছে, মাঝে মধ্যে থেমে হাত নেড়ে শাসাচ্ছে, গালাগালি করছে মেজর লুইগি রাকাকে। তুমি একটা ইতর মেজর রাকা, তুমি একটা বেজন্মা, একটা শুয়োরচানা। তোমার অনেক বেয়াদপি আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। তোমাকে বিশ্বাস করে কমান্ডিং পোস্টে চাকরি দিয়েছি, কাজেই সব দোষ আমার। হ্যাঁ, নিজেকে আমি দায়ী করি। সেই জন্য এতদিন তোমাকে আমি কিছু বলিনি। তোমার সমস্ত অবাধ্যতা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ যা ঘটেছে এরপর আর তোমাকে ক্ষমা করা যায় না। আমিও একজন সোলজার, লুইগি রাকা। আমার ইউনিফর্মেরও একটা মর্যাদা আছে, কাজেই তোমার অপরাধ আমি দেখো না দেখবার ভান করতে পারি না। তোমার শাস্তি রাখা মৃত্যুদণ্ড, আর শাস্তিটা তোমাকে আমি নিজের হাতে দেব। আমার বাহিনীর জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ সন্ধ্যায় সূর্য যখন অস্ত যাবে, উপত্যকার কিনারায় দাঁড় করিয়ে আমি নিজের হাতে তোমাকে গুলি করে মারব। তবেই আমার শান্তি। দীর্ঘ বক্তৃতা, তবে অভ্যেস আছে। কাউন্ট হাঁপালো না। বক্তৃতা শেষ করলো সে হাত দুটো নাটকীয় ভঙ্গিতে দুদিকে। সামনের আয়নায় পোস্টটা অনেকক্ষণ ধরে দেখল। তাঁবুতে সে একা, কিন্তু কল্পনায় দেখতে পাচ্ছে হাজার হাজার দর্শক মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। হাততালিতে ফেটে পড়ছে আনন্দ মুখর জনতা। হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে হন হন করে হেঁটে এলো সে। তাঁবুর পর্দা সরিয়ে বাইরে তাকালো। মেজর লুইগি রাকাকে এই মুহূর্তে ডেকানো এখানে। এই মুহূর্তে মাই কর্নেল, বলল সেন্ট্রি। পর্দা ফেলে তাঁবুর মাঝখানে ফিরে এলো কাউন্ট। 10 মিনিট পর তাঁবুতে ঢুকলো মেজর রাকা। ক্যাতা দুরস্ত ভঙ্গিতে স্যালুট করল সে। আমাকে ডেকেছেন মাই কর্নেল? মাই ডিয়ার রাকা। ডেস্কের পেছন থেকে উঠে দাঁড়ালো কাউন্ট। সবটুকু সৌন্দর্য সহ তার মধুরতম হাসিটি ফুটিয়ে তুলল চেহারায়। সাগ্রহে এগিয়ে এলো মেজরের কাঁধে হাত রাখবার জন্যে। এক গ্লাস ওয়াইন চলবে নাকি মাই ডিয়ার ফেলো? কাউন্ট ডিকান্ডিয়ার এইটুকু বাস্তব জ্ঞান আছে বই কি যে মেজর রাকাকে বাদ দিয়ে শিবটা বাহিনীকে নিয়ন্ত্রণ করা তার একার পক্ষে কোনো কালেই সম্ভব নয়। লোকটাকে মৃত্যুদণ্ড দিয়ে কাউন্ট তার মানসিক চাপ থেকে নিষ্কৃতি পেয়েছে। এরপর আর মেজরের প্রতি তার কোনো বিরূপ মনোভাব থাকবার প্রশ্নই ওঠে না। বসো বসো, বলল সে। ডেস্কের উল্টো দিকে ফেলা ক্যাম্প চেয়ারটা ইঙ্গিতে দেখালো। সিগার রয়েছে, ধরাও না। আরে লজ্জা কি? প্রশ্রয় দিল মেজরকে। একজন বাবা তার বড় ছেলেকে যেমন দিয়ে থাকে, আমি চাই রিপোর্টটা তুমি পড়ো। পড়ার পর আমার পাশে তুমিও একটা সই করো। কাগজগুলো ডেস্ক থেকে তুলে নিয়ে পড়তে শুরু করলো মেজর রাকা। পড়তে পড়তে বুলডগের মতো ভাঁজ হয়ে গেল তার চেহারা। মাই কর্নেল, এখানে আপনি লিখেছেন 40,000 মানুষ খেকো জঙ্গলি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার সন্দেহ আছে। মতভেদ থাকতেই পারে রাকা, সময়টা ছিল অন্ধকার। সঠিকভাবে কেউই বলতে পারবে না সংখ্যায় ওরা কজন ছিল। অমায়িক হেসে আপত্তিটা অগ্রাহ্য করল কাউন্ট। এটা স্রেফ একটা তথ্যভিত্তিক হিসাব, পড়ে যাও। তোমার আচরণ সম্পর্কে ভালো দু একটা কথাও লিখেছি। আবার পড়া শুরু করল মেজর, কিন্তু আবার হোঁচট খেল সে। কর্নেল, শত্রুরা হতাহত হয়েছে 126 জন, 12,600 জন নয়। ভুলটা কলমের রাখা। হেডকোয়ার্টারে পাঠাবার আগে ওই জায়গাটা মেরামত করে দেব। স্যার, আপনি কোথাও বলছেন না যে শত্রুদের সাথে আর্মার্ড ভেহিকল রয়েছে? বৈঠক শুরু হওয়ার পর এই প্রথম কাউন্টের ভ্রু কুঁচকে উঠল। আর্মার্ড ভেহিকল রাখা? বুঝতে পেরেছি, আসলে তুমি অ্যাম্বুলেন্সের কথা বলতে চাইছো। কাউন্ট সিদ্ধান্ত নিয়েছে অদ্ভুত দর্শন মেশিনটার সঙ্গে তাদের সাক্ষাৎ লাভের ঘটনাটা ভুলে যাওয়াই সব দিক থেকে ভালো।
গোটা ব্যাপারটায় তাদের, বিশেষ করে তার, কোনো কর্তৃত্ব একেবারে ছিল না। প্রসঙ্গটা তোলা হলে জেনারেল ফাদের মনে অকারণ খটকা সৃষ্টি করা হবে। তাছাড়া তারা তো সুন্দর রিপোর্টের সৌন্দর্য আর গুণগত মানও ক্ষুণ্ণ হবে। শত্রুদের সাথে মেডিকেল সাপ্লাই, বাহন ইত্যাদি তো থাকবেই, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। উল্লেখ করার কোনো দরকার নেই। পড়ে যাও, দেখো না, তোমার পদোন্নতির জন্য সুপারিশ করেছি আমি। অ্যানির প্রস্তাবে রাজি হলো প্রিন্স হাসান সালে। একটা আর্মার্ড গাড়িতে করে ভানুকে শার্ডি শহরে পাঠানো যেতে পারে। ওখানে একটা ক্যাথলিক মিশন আছে। পরিচালক ভদ্রলোক জার্মান ডাক্তার। ভানুর পায়ের ক্ষত ঠিকভাবে সারছে না। পুজ কমা তো দূরের কথা, বরং বাড়ছে। ফোলাটাও যেন আগের চেয়ে বেড়েছে। এইসব লক্ষণ দেখে ভারী উদ্বিগ্ন বোধ করছে অ্যানি। ন্যারো গ্যাজ একটা রেল লাইন আছে শার্ডি পর্যন্ত। যানবাহনের জন্য আদ্দিস আবাবা থেকে ফুয়েল এসে পৌঁছেছে সেখানে। কয়েক ড্রাম ফুয়েল গাদা আর উটের পিঠে তুলে গিরিখাদের খাড়া অংশ থেকে নিচে নামানো হয়েছে। এই মুহূর্তে গিরিখাদের গোড়ায় ড্রামগুলো অপেক্ষা করছে ওদের জন্য। ওখানে দিক বদলেছে শার্ডি নদী। একাইশ বনভূমির ভেতর দিয়ে এগিয়ে নেমে গেছে ত্রিভুজ আকৃতির একটি উপত্যকায়। মরুভূমিকে জায়গা ছেড়ে দেওয়ার আগে উপত্যকার মুখটা চড়ায় দাঁড়িয়েছে 15 মাইল। উপত্যকার মাথায় শুকনো মাটিতে শুকিয়ে গেছে নদীটা। ওখান থেকে শুরু হয়েছে তার পাতাল অভিযান। অবশেষে আবার উদয় হয়েছে ওয়েলস অব চাইল্ডের ছড়ানো ছিটানো কুয়াগুলোয়। অ্যানির কারে শার্ডি পর্যন্ত যাচ্ছে প্রিন্স সালে, কারণ ওখানেই তার সঙ্গে দেখা হওয়ার কথা গালা গোত্রের নূর আয়াঙ্গের সঙ্গে। দুই গোত্র এক হয়ে শিবটাদের আক্রমণ প্রতিহত করবে। গালাদের সঙ্গে এই ধরনের একটা চুক্তি হয়ে গেলে উভয় পক্ষেরই লাভ। ওখানে যাওয়ার আরও একটা কারণ রয়েছে প্রিন্সের। আদ্দিস আবাবা থেকে শার্ডিতে একটা প্লেন পাঠানো হবে। যুদ্ধ সংক্রান্ত একটা কনফারেন্স অংশগ্রহণের জন্য লেক টানা যাবে। প্রিন্স সম্রাটকে বোঝানোর শেষ চেষ্টা করবে সে। রওনা হবার আগে রানা আর মাইকেলের সঙ্গে নিবৃত্তি আলাপ করলো হাসান সালে। এবড়ো খেবড়ো রাস্তা ধরে 3 জন ওরা হাঁটছে। রাস্তাটা প্রায় খাড়াভাবে গিরিখাদের দিকে উঠে গেছে। পাথরের গা বেয়ে বিপুল বেগে নেমে আসছে শার্ডি নদীর জলরাশি। ওদেরকে নিয়ে দাঁড়িয়ে পড়ল প্রিন্স। মুখ তুলে রাস্তার মাথায় তাকালো। প্রথম খাড়া বাঘটা পরিষ্কার দেখতে পেল ওরা। পাশেই জলপ্রপাতের আকৃতি নিয়ে সগর্জনে নিচে নামছে নদী। রাস্তার উপর কুয়াশার মতো ভাসছে জলকণা। ডালটা দেখলেই তো ভয় করে, বলল রানা। গাড়ি নিয়ে আনি উঠতে পারবে বলে মনে হয়? তোমরা গাড়িগুলো আনছো এই খবর যখন থেকে জানি, সেই থেকে আমার প্রায় 1000 লোক রাত দিন কাজ করছে এই রাস্তার উপর, বলল প্রিন্স। দুর্গম তার ঠিক, তবে গাড়ি নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। তোমার কথা যেন সত্যি হয় চকলেট শালে, গম্ভীর মুখে বিড়বিড় করল মাইকেল। পিছিয়ে এসে যে ফাঁদে আমরা ধরা পড়েছি তা থেকে বেরোবার এই একটাই তো পথ দেখছি। শিবটারা যদি উপত্যকার প্রবেশপথটা বন্ধ করে দেয়। হাত ইশারায় ওদের নিচে পাহাড় আর প্রান্তরগুলো দেখিয়ে কাজ ঝাঁকালো সে। কথাটা শেষ করবার প্রয়োজন বোধ করল না। তার বদলে দাঁত দেখিয়ে প্রিন্সের মুখের উপর হাসল। আমরা শুধু 3 জনই রয়েছি এখানে চকলেট, ওল্ড বয়। তোমার বক্তব্য শোনার জন্য ভয়ানক উদ্গ্রীব হয়ে আছি। ঠিক কি চাও তুমি আমাদের কাছে? তোমার কি কি কাজ করতে হবে আমাদের? সিআইএ, মাফিয়া, ইটালিয়ান আর শিপটা পাওনা টাকা পাবার আগে এতগুলো বাহিনীকে পরাজিত করতে হবে? না সেবার্স, বলল প্রিন্স, আমি তো আগেই তোমাদের জানিয়েছি সব কথা। সেলাসি বাহিনী আর কমিউনিস্টদের সাথে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ আর শিপটাদের মাঝখানে রয়েছে আমরা। শিপটারা যাচ্ছে সেলাসি বাহিনীকে মদত দেওয়ার জন্য। যাবার পথে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাবে। এটা তাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ প্রথম থেকেই ভাব দেখানো হচ্ছে এটা নেহায়েতই শিপটাদের হামলা, যেমন প্রতি বছর হয়ে থাকে।
গোত্রে গোত্রে কলহ বা দাঙ্গা, উদ্দেশ্য দুনিয়ার লোক যাতে বুঝতে না পারে সম্রাটকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বিদেশি কোনো শক্তি সাহায্য করছে বা কমিউনিস্টদের মেরে সাফ করে দেওয়া হচ্ছে। সম্রাটের সাথে আমার কথা হবে, তবে লাভ কতটুকু হবে বলতে পারছি না। একটা কথা ঠিক, খালি হাতে ফিরবো না আমি। হয় সম্রাট আমাকে সাহায্য করবেন, নয়তো কমিউনিস্ট গেরিলারা। এবার আসল সমস্যা আসে যাক। শেষ পর্যন্ত যতই না আমরা চেষ্টা করি গিরিশঙ্কর পেরিয়ে মালভূমি ও ডেসি আর আরডিসের রাস্তায় পৌঁছবেই শিপটারা। আমরা তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবো না, তবে দেরি করিয়ে দিতে পারবো। দেরি করাতে হবে, কারণ এখনই বললেই তো আর আমি সম্রাট বা গেরিলাদের সাহায্য পাচ্ছি না। কতদিন দেরি করাতে হবে জিজ্ঞেস করলো মাইকেল। নির্ভর করছে সাহায্য নিয়ে কদিনের মধ্যে আমি ফিরতে পারবো তার উপর। চকলেট সালে, কাজের তুলনায় তুমি বেতন আমাদেরকে নেহায়েতি কম দিচ্ছ, অভিযোগ করলো মাইকেল। প্রিন্স ভাব দেখালো তার কথা শুনতে পায়নি। তার পরবর্তী বক্তব্য ওদের মনোযোগ কেড়ে নিল। আর্মার্ড কারগুলো এখানে আমরা গিরিখাদের সামনে খোলা গ্রাউন্ডে কাজে লাগাবো, আর আমার বাবার ট্রুপস তোমাদের সাপোর্টে দেবে। থেমে নিচে তাকালো সে। বিশাল জায়গা জুড়ে একাইশো গাছের ফাঁকে ফাঁকে ছড়িয়ে থাকা ক্যাম্পগুলোর দিকে তাকালো ওরাও। কামাল হাসানের বাহিনী সবাই এখনো পৌঁছতে পারেনি ওখানে। এখনো ওয়েলস অব চাইল্ডের কিনারা থেকে গোটা প্রান্ত জুড়ে ছড়িয়ে রয়েছে বহু লোক। বেশিরভাগ পায়ে হেঁটে বা মন্থর গতি গাদা ও খচ্চরের পিঠে চড়ে এগিয়ে আসছে। তবে পদাতিক যোদ্ধারা একত্রিত হয়ে কয়েকটা ঝাঁক বেঁধেছে। তাদেরকে নিয়ন্ত্রণ করছে ঘোড়সওয়ার পদস্থ সর্দাররা। গালারা যদি আমাদের সাথে হাত মেলায়, আমাদের 12,000-এর সাথে যোদ্ধার সংখ্যা 5,000 বাড়বে। স্কাউট পাঠিয়ে শিপটাদের সংখ্যা সম্পর্কে একটা ধারণা পেয়েছি, কম বেশি 1,000। জানি ওদের অস্ত্রশস্ত্র আধুনিক, তবে এখানে ওদেরকে আমরা বেশ কিছুদিন আটকে রাখতে পারবো। যদি না ওদের সংখ্যা আরো বাড়বে ধরে নেওয়াই ভালো, বলল মাইকেল। কিংবা যদি না আর্মার পৌঁছায় ওদের হাতে, পৌঁছবে ধরে নেওয়াই ভালো কি? সেক্ষেত্রে গিরিখাদে পিছিয়ে যাব আমরা। পিছু হাঁটার সময় ব্যারিকেড তুলব রাস্তায়। ভালো আড়াল পেলে দু এক জায়গায় থেমে বাধা দেব ওদেরকে। যতক্ষণ না সারডিতে পৌঁছাই আর্মার্ড কার আর ব্যবহার করতে পারবো না। তবে ওদিকটায় পাহাড়ের পেটে খোলা জমি আছে, নড়াচড়ার প্রচুর জায়গা পাওয়া যাবে। ওটা শেষ একটা পয়েন্টও বটে, যেখানে শিপটাদের বাধা দেওয়ার জন্য জুৎসই ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রিন্স থামতেই ইঞ্জিনের আওয়াজ বেশি এলো। ওরা দেখল আর্মার্ড কার গিরিখাদের গোড়ায় পৌঁছল। ধীর গতিতে সগর্জনে উঠে আসছে খাড়া ডাল বেয়ে। রাস্তাটা সোজা উঠে আসেনি। পাথরের গায়ে চড়া কার্নিশ কোথাও কোথাও চুলের কাটার মতো বাঁক নিয়েছে। একটা কথা তোমাদেরকে না বললেই নয়। নিস্তব্ধতা ভাঙল প্রিন্স। আমার বাবা আগের দিনের যোদ্ধা, ভয় কাকে বলে তিনি জানেন না। আধুনিক অস্ত্র সম্পর্কে তার ভালো জানা নেই। বিশেষ করে একটা মেশিন গান পদাতিক বাহিনীর কি সর্বনাশ করতে পারে তার কোনো ধারণা নেই। আমি আশা করব তিনি অযৌক্তিক কোনো সিদ্ধান্ত নিলে তোমরা তাকে ঠেকাবে। তার ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দিতে পারো, মুচকি হেসে বলল মাইকেল। তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, ঠিকই সামলাতে পারবো। নিজের ক্ষমতার উপর আস্থা রেখে কথাগুলো বলল মাইকেল। মদ আর তাস, তার এই দুটো অস্ত্র খুব কম সময়ে হতাশ করে তাকে। সবাই তো আর মাসুদ রানার মতো শক্ত মনের অধিকারী নয়। কামাল হাসান মদ খানা বটে, কিন্তু সেটা কোনো বাধাই নয়। এরই মধ্যে মদ্যপানরত মাইকেলের সঙ্গে বসে ঘন ঘন চা পান করবার প্রবণতা দেখা দিয়েছে তার মধ্যে। কারণটা সহজেই অনুমেয়। গাড়িটা উঠে এলো। সাদা গায়ে এখনো লাল ক্রস জলজল করছে। হ্যাচে অ্যানির মাথা দেখা গেল। নিশ্চয়ই গোসল করবার সুযোগ হয়েছে তার। সদ্য ধোয়া চকচকে চুল মাথার পেছনে সিল্ক রিবনের সঙ্গে আটকানো। চুলের সোনালি রং রোদ লেগে সামান্য সাদাটে দেখালো। পাকা আপেলের মতো গোলাপি আবা ফুটে রয়েছে মুখে। সঙ্গে সঙ্গে রানা আর মাইকেল দ্রুত সামনে বাড়ল। অ্যানির সঙ্গে কেউ কাউকে যেন মুহূর্তেরও জন্য একা থাকতে দিতে রাজি নয়। কিন্তু অ্যানি ব্যস্ত।
বানুকে নিয়ে খুবই উদ্বিগ্ন সে। নরম চামড়া আর কম্বল দিয়ে ক্যাবের মেঝেতে একটা বিছানা তৈরি করা হয়েছে, তাতে শুয়ে রয়েছে বানু। দুজনের কাছ থেকে বিদায় নিল অ্যানি। অল্প দু একটা কাজের কথা বলল শুধু। পেছনের দরজা দিয়ে নিতম্বিনীর ভেতর ঢুকলো প্রিন্স সালে। হ্যাস থেকে অদৃশ্য হয়ে গেল অ্যানির মাথা। খাড়া রাস্তা ধরে আবার রওনা হয়ে গেল আর্মার্ড কার। সামনে একদল ঘরসোয়া রয়েছে, সবাই তারা প্রিন্সের দেহরক্ষী। চেহারা আর হাবভাব দেখে ওয়েস্টার্ন ছবির পিশাচতুল্য রেড ইন্ডিয়ান বলে মনে হয়। পাহাড়ি ঘোড়াগুলোর গা থেকে অ্যামুনিশন ভরা ব্যাগ, তলোয়ার, বর্শা আর রাইফেল ঝুলছে। তাদের পিছু নিয়ে নিতম্বিনীকে অদৃশ্য হয়ে যেতে দেখল রানা। তারপরও সেদিকে তাকিয়ে থাকলো ও। ঠোঁট থেকে চুরুট নামিয়ে কাঁধ দিয়ে রানার বাহুতে মৃদু একটা ধাক্কা দিল মাইকেল সেবার্স। মনটাকে কাছাকাছি কোথাও ফিরিয়ে আনো ওল্ড চ্যাপ, ব্যঙ্গ জ্বলল তার খণ্ডে। ওটা এখন তোমার শিপটাদের জন্য দরকার হবে। গিরিখাদের গোড়া থেকে পাহাড় গর্বের সমতল জমিটুকু ঠোঁট পর্যন্ত দূরত্ব হবে মাত্র ৩০-৩২ মাইল, কিন্তু রাস্তাটা এঁকে বেঁকে উঠেছে ৫,০০০ ফুট পর্যন্ত। কাজেই ওখানে অর্থাৎ শার্ডি শহরে পৌঁছতে ৬ ঘন্টা গাড়ি চালাতে হলো অ্যানিকে। প্রিন্সের শ্রমিক বাহিনী রাস্তার উপর এখনো কাজ করছে। ধুলো আর কাদা মেখে ভূতের মতো হয়েছে তাদের চেহারা। সবার পরনে ঢোলা আলখাল্লা। পাথুরে কার্নিশ যেখানে শুরু হয়ে আছে সেখান থেকে বোল্ডার বেরিয়ে ফেলে দিচ্ছে নিচের গভীর খাদে। আবার কোথাও শাবল দিয়ে খুঁড়ে সমান করছে খানিকটা বিস্তৃতি। দু জায়গায় কার্নিশের ঢাল এত খাড়া, অ্যানির নির্দেশে রশি দিয়ে বাঁধা হলো নিতম্বিনীকে। শ্রমিকরা ধীরে ধীরে টেনে তুলল ওটাকে। ১০০ গজ নিচে খরস্রোতা নদী টকবক করে ফুটছে। কিনারে থেকে খসে পড়তে পড়তেও পড়ল না গাড়ি। ১ ইঞ্চি করে এগোলো। বিকেলের দিকে আকাশ ছোঁয়া ফাতুরের প্রাচীরের আড়ালে পড়ে গেল সূর্য। গিরিখাদে নেমে এলো গাঢ় ছায়া। ভারী আর্মার্ড কারের কন্ট্রোল সামলাতে ব্যস্ত থাকা সত্ত্বেও স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা ভাব অনুভব করে শিউরে উঠল অ্যানি। ইঞ্জিনের মতিগতি বিশেষ সুবিধের নয়। ওটার আওয়াজে প্রায়ই কোনো ছন্দ বজায় থাকছে না। বিকট বিস্ফোরণের মতো শব্দ তুলে ব্যাকফায়ার করছে মাঝে মধ্যে। আড়ষ্ট দুটো হাত আর পিঠের পেশিগুলোকে বিশ্রাম দেওয়ার জন্য একবার থামলো অ্যানি। বানুর খবর নিতে গিয়ে দেখলো জ্বরে পুড়ে যাচ্ছে তার গা। চামড়া শুকিয়ে খসখসে হয়ে গেছে, কালো চোখে অদ্ভুত একটা চকচকে ভাব। বিশ্রামের কথা ভুলে গিয়ে আবার গাড়ি ছাড়লো অ্যানি। সামনে এক সময় হঠাৎ শুরু হতে শুরু করলো গিরিখাদ। ফলে মাথার উপর আকাশ ওর নীল পিতের আকৃতি পেল। দুপাশের প্রাচীর যেন পাথুরের চোয়াল। হাঁ করে গিলতে চাইছে গাড়িটাকে। প্রায় অসম্ভব বলে মনে হলো। সামনের রাস্তা আরো খাড়াভাবে বাঁক নিয়েছে। ফলে বড় বড় কালো চাকাগুলো পিছলাতে শুরু করলো ঘন ঘন। খসিয়ে দিল মুঠো আকৃতির পাথরের টুকরো। কামানের গোলার মতো চারদিকে ছড়িয়ে পড়ল সেগুলো। একেবারে কাছ থেকে যেন যারা অনুসরণ করছে ছিটকে সরে যেতে হলো তাদেরকে। তারপর অকস্মাৎ গাড়ি নিয়ে ডালের মাথায় উঠে এলো অ্যানি। খিলান আকৃতির পাথরের প্রবেশ পথ থেকে বেরোতেই সামনে দেখা গেল চড়া আর খোলা সমতল মাঠ। চারিদিকে আকাশ ছোঁয়া পাহাড় প্রাচীরগুলো ২০ মাইল দূরে। স্থানীয় লোকেরা পাহাড়ের ভিতরেই ফাঁকা জায়গাটাকে প্রকৃতির গর্ভ বলে। কোথাও কোথাও চাষাবাদও করা হয়েছে। গাছের পাতা আর বাঁশ দিয়ে তৈরি কৃষকদের গোলাকার কুড়েঘর রয়েছে অনেকগুলো। শার্ডি নদীর কিনারায় প্রচুর ঘাস জন্মেছে। ছাগল আর গরু চড়ছে সেদিকে। ইটের তৈরি সাদা চুনকাম করা বেশ কিছু বাড়িঘর নিয়ে শহর। প্রতিটি বাড়ির ছাদ গ্যালভানাইজড করোগেটেড টিন দিয়ে ছাওয়া। পশ্চিম গিরিখাদের ভেতর দিয়ে রোদ এসে পড়েছে ছাদে, রূপোর মতো জ্বলছে সেগুলো। শুধু পশ্চিমেই পেছন দিকে কাত হয়ে রয়েছে পাহাড়গুলো। একটানা ২,০০০ ফুট উঠে গেছে ঢাল। তেমন খাড়া নয়, মিলিত হয়েছে হাইল্যান্ডের সমতল মালভূমির সঙ্গে। লুপ আকৃতির অসংখ্য বাঁক নিয়ে সরু ডাল বেয়ে নেমে এসেছে রেলওয়ে লাইনটা।
সমতল মাঠের এক জায়গায় অনেকগুলো দোচালা আর খোয়াড়ের মাঝখানে এসে থেমেছে। শহরের আরো সামনে পশ্চিম ডালের উপর ক্যাথলিক মিশনটা, ওটাও ইটের তৈরি একটা বাড়ি, মাথায় টিনের ছাদ। চার্চটাই একমাত্র বাড়ি যেটা সদ্য চুনকাম করা হয়েছে। খোলা গেট দিয়ে ভেতরে ঢুকবার সময় অ্যানি দেখলো শক্ত কাঠের বেঞ্চিগুলো খালি পড়ে রয়েছে, তবে বেদির উপর মোমবাতি জ্বলছে। ফুলদানিতে তাজা ফুলও দেখা গেল। বারান্দায় প্রায় 50 জন লোক মেজের উপর উবু হয়ে বসে রয়েছে। এরা সবাই চিকিৎসা পাবার জন্য এসেছে এখানে। তাদের নিচে গাড়ি থামালো অ্যানি। কেউ তেমন আগ্রহ নিয়ে তাকালো না। ডাক্তার ভদ্রলোক, মোটাসোটা, বয়স 60-এর কম হবে না। কাঁচা পাকা চুল ছোট করে ছাঁটা, গোপ নেই, ম্লান নীল চোখ। তিনি ইংরেজি জানেন না। ঘাড় ফিরিয়ে অ্যানির দিকে তাকিয়ে ছোট্ট করে শুধু মাথা জাগালেন। তারপর ব্যস্ত হয়ে উঠলেন ভানুকে নিয়ে। ডাক্তারের দুজন সহকারী স্ট্রেচারে তুলল ভানুকে, বারান্দায় নিয়ে এসে নামালো। পিছু নিতে যাচ্ছিল অ্যানি, তাকে বাধা দিল প্রিন্স সালে। ভালো লোকের হাতে পড়েছে বানু, আর কোনো চিন্তা নেই। এদিকে আমাদেরও তো কারো কাজ আছে। রেল স্টেশনে পৌঁছে দেখা গেল টেলিগ্রাফ অফিসের তালা ঝুলছে। তবে প্রিন্সের চাঁচামেচি শুনে লাইন ধরে কোত্থেকে যেন ছুটে এলো স্টেশন মাস্টার। দেখবার সঙ্গে সঙ্গে হাসান সালেকে চিনতে পারল সে। অ্যানের রিপোর্টটা দীর্ঘ, টেলিগ্রাফের মাধ্যমে সেটা পাঠানো স্টেশন মাস্টারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিল। এর আগে যেসব মেসেজ পাঠিয়েছে সে কোনোটারই শব্দ সংখ্যা 10-12টার বেশি ছিল না। অনেক শব্দই সে বুঝল না। ঘন ঘন মাথা চুলকালো, বিড়বিড় করলো সারাক্ষণ। বুড়োটা স্থায়ীভাবে কুচকে থাকলো। তার পাশে দাঁড়িয়ে উদ্বেগের সঙ্গে ভাবল অ্যানি। নিউ ইয়র্কে তার সম্পাদকের ডেস্কে না জানি কি এলোমেলো চেহারা নিয়ে পৌঁছবে রিপোর্টটা। ওকে টেলিগ্রাফ অফিসে রেখে দেহরক্ষীদের সঙ্গে সরকারি বাসভবনে চলে গেছে প্রিন্স সালে। শহরের এক প্রান্তে সেটা। রিপোর্ট পাঠানো শেষ করতে রাত 9টা বেজে গেল। ইতিমধ্যে পায়চারি করতে করতে পায়ে ব্যথা ধরে গেছে অ্যানির। 5000 শব্দের রিপোর্ট। স্টেশন মাস্টারকে দোষ দিতে পারল না সে। বাইরে বেরিয়ে এসে দেখলো পাহাড়ি রাত আলকাতরার মতো কালো। আকাশে কোনো তারা নেই। হেডলাইট জেলে শহরের ভেতর দিয়ে সরকারি ভবন খুঁজতে বেরোলো অ্যানি। প্রিন্সের কাছ থেকে পথ নির্দেশ নেওয়া ছিল, খুঁজে পেতে অসুবিধা হলো না। বেশ বড় একটা বাড়ি। বারান্দাটা লম্বা আর চড়া, চুনকাম করা দেওয়াল আর টিনের ছাদ। বাড়িটার চারদিকে ঘন গাছপালা। অন্ধকার ঢাল থেকে ডানা জাপটে বাদুর উড়ে যাওয়ার শব্দ পেল অ্যানি। উঠোনের একদারে গাড়ি থামালো সে। গাড়ির চারদিকে অন্ধকারের ভেতর অনেকগুলো ছায়ামূর্তি দেখতে পেল, সবাই সশস্ত্র ও সতর্ক। এরা যে প্রিন্সের দেহরক্ষী নয়, দেখবার সঙ্গে সঙ্গেই টের পেয়েছে অ্যানি। না, রাস্টাফারিয়ান বা হারারি গোত্রের লোক নয় এরা। আরো আরো গল্প উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।